গল্পের রাজপ্রাসাদে আজ শোনাব সত্যি ঘটনা অবলম্বনে রোমহর্ষক কাহিনী হেমন্ত বসু হত্যা রহস্য। কাহিনী সুদীপ দে, কথক ডক্টর প্রদীপ্ত চট্টোপাধ্যায়, অন্যান্য ভূমিকায় দেবাংশু বসু, স্মৃতিশ চক্রবর্তী, অর্পণ বসু, দীপ বর্ধন, অরিন্দম দত্ত ও সুদীপ দে। শব্দ সংযোজনা ও সম্পাদনা অরিন্দম দত্ত। হ্যালো, কে বলছেন? গুড মর্নিং স্যার, ডিসি রিপোর্টার বলছি। বলুন সাহেব, কি সমাচার? স্যার, দিনকাল খুব খারাপ। আমরা আপনার জন্য দুজন দেহরক্ষী মোতায়েন করতে চাই। আমার জন্য? কি বলছেন সাহেব? আমি কারো সাথে পাচে থাকি না, আমার কোনো শত্রু নেই। ও যাদের দরকার তাদের দিন, আমার লাগবে না। স্যার, আপনি তো জানেন সবই। নকশালরা চারু মজুমদারের খতমের রাজনীতির খেলা খেলছে। রক্তে এখন রক্তের নেশা, তার উপর নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। খোলাখুলি প্রার্থীদের খুন করার হুমকি দিচ্ছে। গত কয়েকদিনে কম নিরীহ মানুষ তো প্রাণ হারায়। আমাদের ট্রাফিক গার্ড মনোরঞ্জন, পাতিপুর স্কুলের শিক্ষিকা বিপাশা সান্যাল, সামান্য কনস্টেবল হরিরাম, আর কত নাম বলবো। আসলে ওরা সব টার্গেট খুঁজছে। আপনি নির্বিরোধী মানুষ, আমাদের ভয়টা সেখানেই স্যার। তা হোক, আমাকে ওরা কিছু করবে না, আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। সবিনয়ে ডিসির আবেদন ফিরিয়ে দিলেন হেমন্তবাবু। হেমন্ত বসু ফরওয়ার্ড ব্লকের বিধায়ক, নেতাজির আদর্শে গড়ে ওঠা এক নির্ভীক সৎ সমাজসেবক, বাংলার রাজনীতির এক সরলমনা চরিত্র। শুধু তাঁর বিধানসভা কেন্দ্র শামপুকুর অঞ্চলের মানুষ নন, কেবল আপামর বাংলার সাধারণ মানুষ নন, অন্য সব দলের, সে শাসকই হোক বা বিরোধী, সকলের নমস্য এই ৭৬ বছরের অশীতিপর বৃদ্ধ। ১৯৭১ সাল, বছরের প্রথম দিনটাই যেন কলকাতাবাসীকে বুঝিয়ে দিল আগামী বছরটা কেমন সুখে কাটবে। প্রকাশ্য দিবালোকে খুন হলেন সিঁথি অঞ্চলের সিপিআইএম কর্মী মধ্যবয়সী বিথি দে। চারু মজুমদার দেশব্রতী পত্রিকায় লিখলেন, শ্রেণীশত্রুর রক্তে হাত রাঙিয়ে বিপ্লবকে ত্বরান্বিত করতে হবে। নকশালপন্থীদের মধ্যে মিশে গেল সমাজবিরোধীদের একটা বড় অংশ। তারা হয়ে উঠল স্বঘোষিত বিপ্লবী। পুলিশের চর বানিয়ে নির্বিচারে হত্যার নৈরাজ্য কায়েম করল তারা। কাগজ কুড়নি, হিস্তিওয়ালা, খবরের কাগজওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের বন্দুকের নিশানা হয়ে উঠল। সব নকশালপন্থী যুবক যে সেটা মন থেকে মেনে নিতে পেরেছিল তা নয়। তাই চারুবাবুর নির্ধারিত তত্ত্ব অনুসারে তারাও হয়ে গেল শ্রেণীশত্রু। মানুষের রক্ত যার হাতে লাগেনি সে আবার কেমন ধারা বিপ্লবী? তারা কেমন করে চারুবাবুর শিষ্য হয়? অস্ত্র তুলে নিতে যার হাত কাঁপে সে দ্বিধাগ্রস্ত, সে দলীয় নীতির বিপরীত পথগামী। অতএব তাদের নামও উঠে গেল খতমের তালিকায়। তখন নকশাল নামধারী সমাজবিরোধীরা যেমন নরম লক্ষ্য খুঁজে নিচ্ছে, পুলিশও চলছে সেই পথে। খুন খারাপির রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়া ছেলে মেয়েদের ভরে দিচ্ছে হাজতে। শহর জুড়ে জায়গায় জায়গায় তৈরি হচ্ছে দাগি আসামিদের মুক্তাঞ্চল। পুলিশের ওপর ভরসা হারাচ্ছে মানুষ। লোকজন সূর্য ডোবার আগে ঘরে ফিরে আসছে। সন্তানের প্রাণ বাঁচাতে নিজেদের বাড়ি ঘর দোর ফেলে শহর ছেড়ে পালাচ্ছে তারা। দিনটা ছিল ২০শে ফেব্রুয়ারি। সকাল সকাল বিধান সরণির ওপর সুভাষ কর্নারের কাছে নির্বাচনী জনসভা সেরে শ্রীকৃষ্ণ লেনের বাড়িতে ফিরেছেন হেমন্তবাবু। বেলা ১২টায় আবার যেতে হবে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের বৈঠকে। কোনো সভায় দেরিতে পৌঁছনো তার স্বভাব বিরুদ্ধ। এদিনও 10:30 বাজতে না বাজতেই বেরিয়ে পড়লেন। সঙ্গে তাঁর দীর্ঘদিনের সঙ্গী মোহন বিশ্বাস। এই ছেলেটাকে রাস্তা থেকে কুড়িয়ে নিজের কাছে রেখে মানুষ করেছেন অকৃতদার হেমন্ত বসু। আর রয়েছেন দলীয় সহকর্মী রবি চৌধুরী, রয়েছে 2 অনুগত পার্শ্বচ জয়দেব আর সাঁওতালি যুবক ডমরু। ওরা শামপুকুর বিধান সরণির মোড় থেকে ট্যাক্সি ধরবেন, অথচ একটা ট্যাক্সিরও দেখা নেই। শেষে দেরি হয়ে যাচ্ছে দেখে হেমন্তবাবু রবিকে পাঠিয়ে দিলেন বিধান সরণির দিক থেকে ট্যাক্সি ধরতে, আর সঙ্গীদের নিয়ে ধীর পায়ে হাঁটা দিলেন ধর্মতলার দিকে। রবি ট্যাক্সি এনে রাস্তা থেকে ওদের তুলে নেবে।
শ্যামপুকুর মোড় থেকে খানিক দূরে মিত্রবাড়ির কাছে রবি ওদের দেখা পেলেন। ট্যাক্সি ঘুরিয়ে কাছাকাছি আসবেন, ঠিক তখনই ঘটে গেল ঘটনাটা। মার মার করে হেমন্তবাবুর দিকে তেড়ে এলো জনা ছয়েক যুবক। এ শালাও ইলেকশনে দাঁড়িয়েছে, মার শালাকে। তাদের কারো হাতে তলোয়ার, কারো হাতে ভোজালি, কারো হাতে পিস্তল। ওদেরই একজনের ধাক্কায় রাস্তায় হুমড়ি খেয়ে পড়লেন হেমন্তবাবু। বিস্মিত কণ্ঠে বললেন, তোমরা আমায় মারছো কেন? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। সঙ্গীতের বুকে কেউ ঠেকিয়েছে পাইপ গান, কারো ঘাড়ে ধরা ভোজালি। একজন হেমন্তবাবুর বুকে শটান দেগে দিল বুলেট, একটা, দুটো, তিনটে। আর একজন তরোয়ালের কোপ মারল ঘাড়ে। ট্যাক্সিওয়ালা ট্যাক্সি ছেড়ে পালিয়েছে। রবি চৌধুরী গাড়ির ভেতর বসে থরথর করে কাঁপছেন। আশেপাশের মানুষ থমকে দাঁড়িয়ে দেখল সেই বীভৎস দৃশ্য। আততায়ীদের একজন কাঁধের ঝোলা থেকে বোমা বের করে এলো পাথারি ছুটছে। মুহূর্তে এলাকা বীর দর্পে জামায় রক্ত মুছতে মুছতে বিপ্লবী হওয়ার এমন সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করে চারু মজুমদারের জয়গান করতে করতে চলে গেল খুনির দল। রাস্তার উপর পড়ে রইল হেমন্তবাবুর নিথর রক্তাক্ত দেহ। তখন রাষ্ট্রপতি শাসন। পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে কেন্দ্র সরকারের অধীনে রাজ্য শাসন করছেন সিদ্ধার্থ শঙ্কর রায়। হেমন্তবাবুর হত্যার পর শুরু হয়ে গেল রাজনীতির ঘৃণ্য খেলা। কংগ্রেস চাইল আসন্ন নির্বাচনে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর ওপর খুনের দায় চাপাতে। সিদ্ধার্থবাবুর নির্দেশে পুলিশ কমিশনার রঞ্জিত কুমার গুপ্ত খুনিদের ধরতে অবিশ্বাস্য রকম তাড়াহুড়ো করলেন। কয়েকজন সিপিআইএমএল কর্মীকে গ্রেপ্তার করে তড়িঘড়ি চার্জশিট দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া হলো। বাগবাজার অঞ্চলের যে সমস্ত ছেলের কপাল পুড়ল, তারা কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে আদৌ যুক্ত ছিল না। তবু তাদের আসামি সাজিয়ে কোর্টে চালান করা হলো। শেষে প্রমাণের অভাবে দুজনকে চার্জশিট থেকে বাদও দেওয়া হলো। জনসাধারণের মধ্যে শুরু হলো গুঞ্জন। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। তবু জনমানস থেকে হেমন্ত বসু হত্যা রহস্যের প্রভাব মুছে ফেলা গেল না। 1973 সাল। ফরওয়ার্ড ব্লক নেতা ভক্তিভূষণ মণ্ডল হাইকোর্টে রিট আবেদন করলেন, এই খুনের তদন্ত নতুন করে করা হোক। প্রয়োজনে সিবিআই এর হাতে সে দায়িত্ব যেন তুলে দেওয়া হয়। হাইকোর্ট সায় দিল। রাজ্য পুলিশের আবেদনের ভিত্তিতে তাদেরই তত্ত্বাবধানে আবার শুরু হলো তদন্ত। তদন্তের দায়িত্ব দেওয়া হলো লালবাজারের গোয়েন্দা প্রধান আর নকশালদের ত্রাস রুনু গুহ নিয়োগীকে। তাঁর সহকারী নিযুক্ত হলেন গোয়েন্দা বিভাগের আরেক দুঁদে অফিসার উমাশঙ্কর লাহিড়ী। আর এরপর থেকে ঘটনাচক্র মোড় নিল সম্পূর্ণ ভিন্ন দিকে। একটা ঘটনার 2 বছর পার করে তদন্ত শুরু করা বড় সহজ কাজ নয়। ততদিনে বদলে গেছে ঘটনাস্থলের পারিপার্শ্বিক ছবি, তার উপর রাজ্য অগ্নিগর্ভ। বাংলার মাটিতে তখন রক্তের দাগ শুকোনোর সময় পায় না। চতুর্দিকে এক নৈরাজ্যের ছবি। এরই মধ্যে শুরু হলো হেমন্ত বসু হত্যা রহস্যের কিনারা করার কাজ। কতকটা খড়ের গাদায় পিন খোঁজার মতো ব্যাপার বটে। পুলিশের গোয়েন্দারা তখন জামিনে মুক্ত আসামিদের জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিয়ে আসতো লালবাজারে। উদ্দেশ্য জেলের ভেতরকার হাল হকিকত সম্পর্কে ওয়াকিবহাল থাকা। সে সময় আলিপুর স্পেশাল জেলে অল্প বয়সী ছোটখাটো কেসের আসামি আর মিসায় আটক নকশালদের রাখা হতো। অন্যদিকে আলিপুর সেন্ট্রাল, দমদম আর প্রেসিডেন্সি জেলে রাখা হতো বড় কেসের আসামি আর বড় মাপের নেতাদের। একদিন খবর এলো স্পেশাল জেল থেকে জামিনে ছাড়া পাচ্ছে এক তরুণ নকশাল, নাম তার প্রমথ। জেল থেকে বেরোতেই রুনুবাবু তাকে পাকড়াও করলেন। প্রমথ তাঁকে দেখেই হাউমাউ করে কেঁদে পায়ে পড়ল। আমায় ছেড়ে দিন রুনুদা, আমায় ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিলে একটা বড় খবর দেব। তোর বড় খবরটা তো শুনি, তারপর ঠিক করব রাখবো না ছাড়বো। কোন বড় খবর দেবে প্রমথ? জেল পালানোর পরিকল্পনা, নাকি আবারও বড়সড় মাপের কোনো লাশ ফেলা? লালবাজারে এসে প্রমথকে প্রশ্ন করলেন রুনুবাবু। এবার বল, তোর বড় খবরটা কি? দাদা, হেমন্ত বসু খুনে যাদের ধরা হয়েছে তারা কেউ খুনি নয়। তারা কেউ জীবনে কোনোদিন খুন খারাপই করেনি। এমন একটা সূত্র কতকটা অযাচিতভাবে পেয়ে যাবেন এমনটা ভাবেননি গোয়েন্দা কর্তা। তবু মুখে যথাসম্ভব ভাবলেশহীন ভাব নিয়ে প্রশ্ন করলেন, এর এমন কোন নতুন খবর হলো? যারা করেছে তাদের নাম জানিস? আমি জানি না, মিলন জানে। কে মিলন? বাগবাজারের মিলন, এখন মিশায় স্পেশাল জেলে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সেই তাত্ত্বিক নেতা। তা মিলন যে জানে সেটা তুই জানলি কেমন করে? আমি আর মিলন এক সেলে থাকতাম।
একদিন কথায় কথায় বলছিল হেমন্ত বসু মামলায় যাদের জড়িয়েছে তারা কেউ আসল খুনি নয়, আসলদের আমি চিনি। আমি এইটুকুই জানি রুনুদা, এবার আমাকে ছেড়ে দিন। খবরটা ভালো দিয়েছিস, তবে মিলনকে নিয়ে আসি, তোর কথা মিলিয়ে দেখি, তারপর ছাড়াছুড়ির কথা ভাববো। ততদিন এখানেই থাক। অন্ধকার সুড়ঙ্গের শেষে যেন ক্ষীণ একটা আলোর রেখা দেখা যাচ্ছে। মিলনকে অন্য একটা মামলায় জড়িয়ে নিয়ে আসা হলো লালবাজারে। শুরু হলো জেরা। হেমন্তবাবুকে কারা খুন করেছিল বল। আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি কিছু জানি না। শিয়ানাগিরি করিস না মিলন, আমার হাতে সময় কম। তাড়াতাড়ি বলে দে, তোর মুখ দেখতে এখানে আনিনি। অন্যভাবে কথা বের করতে বাধ্য করিস না। তবু মচকালো না মিলন। শেষে প্রমথকে এনে দাঁড় করানো হলো ওর সামনে। মিলন ভাবেও নি যে প্রমথকে লালবাজারে দেখতে পাবে। বুঝে গেল আর লুকিয়ে লাভ নেই। মুখ নিচু করে বলল, এই তো লক্ষ্মী ছেলে, যা জানিস সব উগরে দে, লুকোনোর চেষ্টা করবি না, বমি করিয়ে বের করে নেবো। হেমন্তবাবুকে খুন করার কোনো প্ল্যানই ছিল না। আমাদের টার্গেট ছিল কংগ্রেসের প্রার্থী গোলকপতি রায়। যেদিন ছক কষা হয়েছিল সেই মিটিংয়ে আমি ছিলাম। ওই দিন শ্যামপুকুরে গোলকপতি রায়ের নির্বাচনী সভা ছিল 11টায়। কংগ্রেসের ভেতর থেকে একজন টিপটা দিয়েছিল। আমাদের মধ্যেও গদ্দার ছিল, তাই গোলকপতি জানতে পেরে গিয়ে শেষ মুহূর্তে সভা বানচাল করে দেন। সে খবর আবার আমাদের কাছে ছিল না। আমরা অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে পড়ছিলাম। আমি মঞ্চের কাছে গিয়ে ওনার না আসার খবরটা পাই। রাস্তার ওপার থেকে ইশারায় জানিয়ে দিয়ে সেখানেই দাঁড়িয়েছিলাম। ওরাও চলে যেত। ঠিক তখনই হেমন্তবাবু স্পটে চলে এলেন। ওরা কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়েছিল। আমি রাস্তার ওপার থেকে সবটাই দেখেছি। ওই দলে আমি ছিলাম না, আমাকে ছেড়ে দিন। এবার তবে নামগুলো বলে দে। সবার আসল নাম জানি না রুনুদা, সবাইকে চিনতাম তার ছদ্মনাম। শুধু একজনেরই আসল নাম জানি, গাল ভরা নাম, পাণ্ডবেশ্বর মুখার্জি, শ্যামপুকুরেই বাড়ি। একটা নাম তো জানা হয়ে গেল, কিন্তু বাকিরা তারা কোথায়? সব কটা যে একসঙ্গে নেই তা তো বলাই বাহুল্য। একটা একটা করে খুঁজে বের করতে হবে। মুশকিল হলো এদের কারো ছবিও নেই, নেই অতীতের কোনো ক্রিমিনাল রেকর্ড। তবে সূত্র একটা আছে, আর সেটা হলো সেই একজন যার শ্যামপুকুরে বাড়ি। ঘটনার মাসখানেক আগে নকশালদের খাতায় নাম লিখিয়েছিল ছেলেটা। বয়স আনুমানিক 25। খুনের দিন থেকে তাকে আর কেউ এলাকায় দেখেনি। এমনকি তার পরিবারের লোকজনও ঘটনার দিন থেকে বেপাত্তা। নিজেদের বাড়ি তালাবন্ধ করে কোথায় চলে গেছে কেউ জানে না। এলাকায় খবরাখবর করতে করতে পাওয়া গেল ছেলেটির বাবার এক বাল্যবন্ধুকে। অবশ্য তিনিও জানেন না ওদের বর্তমান হদিশ। তবে ভদ্রলোক জানালেন ছেলেটির বাবা নরেন্দ্রপুরের এক আশ্রমের মহারাজের শিষ্য। সপ্তাহান্তে একবার ওই আশ্রমে সস্ত্রীক যাতায়াত করতেন। অবশ্য এখনও যান কিনা তা বলা কঠিন। লালবাজারে নিজের দপ্তরে বসে গভীর চিন্তায় মগ্ন রণগুহ নিয়োগী। বহু জটিল রহস্যের সমাধান করেছেন তিনি। তবু হেমন্ত বসু ও হত্যার অনুসন্ধান পর্ব এখনো অবধি যা এগিয়েছে তা একেবারে কিছুই না। খালি মনে হচ্ছে যে লোক নিজের বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে সে কি তার পুরনো আস্তানায় ঢু মারবে? তিনি দেখতেই বা কেমন, নিছক আন্দাজের ওপর অন্ধকারে ঢিল ছোঁড়া যায় না। ওদিকে বিরোধী পক্ষ চাপ বাড়াচ্ছে ক্রমাগত। কলকাতা পুলিশের মুখ দেখানো দায় হয়ে উঠেছে। হাজার চিন্তায় ছেদ পড়ল আরদালির গলার আওয়াজে। স্যার, খোকাবাবু এসেছে। খোকাবাবু হলো রুনুবাবুর বাল্যবন্ধুর ছেলে। ডনবস্কো স্কুলে ক্লাস 10-এর ছাত্র। এই বয়সে কোনান ডয়েল, আগাথা ক্রিস্টি গুলে খেয়েছে। এই বয়সের ছেলেপুলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কথা ভাবে। ও চায় প্রাইভেট ডিটেকটিভ হতে। মাঝে মাঝেই চলে আসে লালবাজারে তার আদর্শ রুনুবাবুর সঙ্গে দেখা করতে, যেমন আজ এসেছে। এসো খোকাবাবু, কেমন আছো? পড়াশুনো কেমন চলছে? আর 1 বছর তো প্রথম বড় পরীক্ষা। আমার তো গরমের ছুটি পড়ে গেছে, হাতে অনেক সময়। একটা কাজ থাকলে দিন না, চেষ্টা করে দেখি। তুমি দেখছি গোয়েন্দা না হয়ে থামবে না। তা কার মতো হতে চাও? শার্লক হোমস না এরকুল পয়েরো? সে আপনি যাই বলুন, একটা কাজ করার খুব ইচ্ছে হচ্ছে। খুব ইচ্ছে হচ্ছে? তা একটা কাজ দিতে পারি, তবে খুব সাবধানে করতে হবে কিন্তু। নিশ্চিন্তে থাকুন, হতাশ করব না। তোমার কনফিডেন্স দেখে দেখে চমকে উঠছি। যাকগে,
এখন বাড়ি যাও, বাবাকে বলো রাতে আমাকে একটা ফোন করতে। রাতে বন্ধুর সঙ্গে কথা বললেন রুনুবাবু। স্বাভাবিকভাবেই প্রথমে একটু গাঁইগুঁই করলেন তিনি। হাজার হোক হেমন্ত বসুর খুনিকে ধাওয়া করা। শেষমেশ বন্ধুটি রাজি হলেন, আশ্বস্ত করলেন রুনুবাবু। তুমি চিন্তা করো না, উমাশঙ্কর ওর লোকজন নিয়ে তোমার ছেলেকে আন্ডার কভার রাখবে। খোকাবাবুকে কাল দুপুরে একবার পাঠিয়ে দিও তো। পরদিন যথাসময়ে খোকাবাবু হাজির, মুখে এক গাল হাসি। রুনুবাবু নরেন্দ্রপুর আশ্রমের ঠিকানা দিয়ে দিলেন, যার খোঁজে যাওয়া তার নামটাও। ভদ্রলোক কবে কবে আশ্রমে যান সেটা জানতে হবে। একা যান না সঙ্গে কেউ থাকেন, থাকলে কারা কারা থাকেন, এই সব খুঁটিনাটি তথ্যও আমার চাই। খোকাবাবু চলে গেল কাজ বুঝে নিয়ে। দুশ্চিন্তা হচ্ছে রুনুবাবুর, ওইটুকু ছেলেকে এমন একটা কাজে লাগানো কি ঠিক হলো? অতি উৎসাহে যদি বেফাঁস কিছু বলে ফেলে, সব কাজটাই পণ্ড হয়ে যাবে। তার উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই কাজটা করেছেন। কোনো বিপদ হলে তাঁর সমস্যা তো হবেই, নিজেকে ক্ষমাও করতে পারবেন না। ঢিল ছোঁড়া হয়ে গেছে, এখন ফলের অপেক্ষা করা ছাড়া গতি নেই। 2 দিন কেটে গেল দেখতে দেখতে। রুনুবাবু রক্তচাপ বাড়িয়ে 3 দিনের দিন খোকাবাবু হাজির হল, মুখে বিজয়ীর হাসি। ভারী করিতকর্মা ছেলে তো, প্রথমেই আশ্রমের মহারাজের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে। এই 2 দিনের অনেকটা সময় আশ্রমেই কাটিয়েছে, লোকজনের সঙ্গে আলাপ পরিচয় সেরে নিয়েছে, আর তারই ফাঁকে এনেছে আসল খবর। ভদ্রলোক তার স্ত্রী আর মেয়েকে নিয়ে আশ্রমেই থাকছেন, তবে কোনো ছেলে সঙ্গে নেই। সাব্বাস বেটা, তোমার হবে। এদের সঙ্গে লেগে থাকো, আরো কিছু জানতে পারলে জানিও। 1 সপ্তাহ পরে আবার খবর এলো, এর পরেরটুকু শোনার জন্য নিশ্চয়ই মনে মনে ছটফট করছেন। আগামী শনিবার রাত ঠিক 8টায় গল্পের রাজপ্রাসাদে শুনুন হেমন্ত বসু হত্যা রহস্যের 2য় ও শেষ পর্ব।